প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবারে কি টপ গিয়ারে সিবিআই এই প্রশ্ন করছি, তার কারণ সূত্রের খবর এবার শাসক দলের 2 কাউন্সিলরকে তলব কেন্দ্রীয় এজেন্সি। পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তাকেও তলব করা হয়েছে। দুজন হেভিওয়েট কাউন্সিলরকে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এখান থেকেই প্রশ্ন উঠছে, টপ গিয়ারে কি সিবিআই? উত্তর খুঁজি। সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, একেবারে দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে কয়েক মাস আগেই এই দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং 2 জায়গা থেকেই তারা বেশ কিছু নথি সংগ্রহ করেছিলেন। তার মধ্যে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ নথি, অ্যাডমিট কার্ডও তারা পেয়েছিলেন। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যই আজকে 2 কাউন্সিলর অর্থাৎ দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনকে আজকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বেলা 11টা নাগাদ প্রাথমিক নিয়োগ মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এখন দেখার তারা 11টা নাগাদ আদৌ তারা সিবিআই দফতরে আসেন কিনা বা জিজ্ঞাসাবাদের জন্য তারা হাজির হন কিনা। যদি তারা আজকে হাজির হন তাহলে কিন্তু তাদের বয়ান রেকর্ডও করা হয়ে থাকতে পারে, তেমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং এক্ষেত্রে এই দুজনের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এই প্রথম কিন্তু তলব করা হলো সিবিআই দফতরে। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এই মুহূর্তে নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই 2 কাউন্সিলরের বাড়িতে তল্লাশির পর তাদের তদন্তকারীদের হাতে এক্স্যাক্টলি কি টিপস এসেছে যে কারণে বাপ্পাদিত্য এবং দেবরাজকে তলব করছেন তারা, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে বেশ কিছু সুপারিশপত্র, বেশ কিছু অ্যাডমিট কার্ড, এসএসসি সংক্রান্ত নথি ছাড়াও কিন্তু তারা অন্য রাজ্য সরকারের অন্য বিভিন্ন পদে নিয়োগের নথি তারা পেয়েছিলেন। সুতরাং তার বাড়িতে কি করে এই ধরনের নথি পৌঁছলো সেটা জানার জন্য, কেন তিনি তার বাড়িতে সেই নথি এসেছিল সেটা জানার জন্য এবং জেনে তার বয়ান রেকর্ড করার জন্যই কিন্তু তলব করা হয়েছে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। একই সঙ্গে দেবরাজ চক্রবর্তী তার বাড়িতেও যখন তল্লাশি চালানো হয়েছিল সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথি, যেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, সেই সংক্রান্ত নথি পাওয়া গেছিল। সেটাও যাচাই করার জন্য সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্বে কি কি তথ্য উঠে আসে, সুজয় নজর থাক। ধন্যবাদ। অন্যদিকে গতকাল রবিনা আমরা দেখলাম যে ইডি আবারও শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেল শর্টবেরিয়ায়। 7 ঘন্টা সেখানে তল্লাশি চালানো হলো। তারপর তার বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হলো, শেখ শাহজাহানের বাড়ির দরজা সিল করে দেওয়া হলো এবং শুধু তাই নয়, 29শে জানুয়ারি তাকে আবারও ডেকে পাঠানো হলো, সেই নোটিশ লাগিয়ে দেওয়া হলো। কিন্তু এই তলবে সাড়া দিয়ে আগামী সোমবার ইডি দফতরে কি হাজিরা দেবেন সন্দেশখালীর শেখ শাহজাহান, সেই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে। গত 5ই জানুয়ারি ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হামলার ঘটনায় পাল্টা যুক্তির ঢাল শাহজাহানের অনুগামীদের। তারা প্রশ্ন তুলছে যে ইডি সামন না করে কেন সরাসরি শাহজাহানের বাড়িতে গিয়েছিল। বিনা তলবে অভিযানের কারণেই প্রথম দফার অভিযানে উত্তেজনা ছিল, এরকমই দাবি করছে শাহজাহানের অনুগামীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, এবার তো তাহলে সামন করা হয়েছে, তাহলে শাহজাহান কি এবার হাজিরা দেবে? কি বলছে তার অনুগামীরা? মিমি, শেখ শাহজাহানের অনুগামীরা দাবি করেন শেখ শাহজাহান পালিয়ে যাওয়ার লোক নন। শেখ শাহজাহানের অনুগামীরা দাবি করেন শেখ শাহজাহান সুন্দরবনের বাঘ। এমনকি এত বড় কথা বলেন যে বাঘ নিজের এলাকা ঠিক করেন। ফলে সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখন প্রশ্নটা উঠছে যে শেখ শাহজাহান, যিনি পালিয়ে যাওয়ার লোক নন বলে তার অনুগামীদের মধ্যে আস্থা অর্জন করেছেন, সেই শেখ শাহজাহানকে এবার ইডির তলবে সাড়া দেবেন? প্রশ্ন আরও বেশি করে উঠছে, কারণ গত 5ই জানুয়ারি যখন ইডি এবং সিআরপিএফ জওয়ানদের উপর হামলা হয়েছিল, তারপর তার ভাই শেখ আলমগীর তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছিলেন যে ইডির ওপরে হামলা কেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু TV9 বাংলাকে জানিয়েছিলেন যে ইডি কোনোরকম কোনো সমন ছাড়াই তাদের বাড়িতে সরাসরি হানা দিয়েছিল এবং একেবারে তালা ভাঙতে গিয়েছিল। সেই বিষয়টি তার অনুগামীরা, তার সমর্থকেরা ভালোভাবে নেননি, সেই জন্য তারা নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এবার তো তলব করা হলো, তারা যে বলছিলেন যে অন্যান্য যেমন নেতাদেরকে তলব করা হচ্ছে সেরকম যদি তলব করা হতো তাহলে আইন মেনে শেখ শাহজাহান নিশ্চয়ই হাজির হতেন, তার বাড়িতে আসার প্রয়োজন ছিল না। তা শেখ শাহজাহান এবার কি আইন মেনে, তিনি তার বারবার তার অনুগামীরা, তার দলের সমর্থকরা প্রত্যেকেই দাবি করেছেন যে শেখ শাহজাহান আইন মেনে চলবেন, তা তিনি আইন মেনে যদি চলেন তাহলে এবার কি তিনি আইনের ডাকে তলবে সাড়া দেবেন, সেই প্রশ্নটা উঠছে। সুকুমার মাহাতো সন্দেশখালী তৃণমূল বিধায়ক, তিনি অবশ্য
অবশ্য আশাবাদী শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের রায় যে তদন্ত হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তকে সম্মান জানিয়ে তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করবেন। এখন দেখার যে শেখ শাহজাহান শেষ পর্যন্ত তার সম্পর্কে তার বিধায়ক থেকে বেরোন কিনা। সঙ্গে থাকো সৌরভ, আমরা একবার শুনবো সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বলেছেন, এবং একই সঙ্গে শেখ শাহজাহানের ভাই আলমগীর, শেখ আলমগীর তার বক্তব্য। অন্যদিকে পাল্টা দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। ইডি আবার এসছে এবং আগামী দিনে একটা নোটিশ হয়েছে। আমার মনে হয় আগামী দিনে ইডির সঙ্গে সহযোগিতা করলে আমাদের ভালোই হবে, যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে, ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবে। আর এর আগের যেটা ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই কোনো প্ররোচনা হয়েছিল, মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়তো সেই দিন ইডির সঙ্গে মারপিটটা হলো, ভাঙচুর হলো। না, ইডি কি সত্যি সত্যি ওকে ধরতে গেছে না নোটিশ দিতে গেছে নাকি সার্চ করতে গেছে সেটা ইডি বলতে পারবে, কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয়, সেটা পুলিশের কাজ। আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না। এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো, এটা তো কোনোদিন হবে না। পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক, তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে। তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে। আজ আরও একটি সিগনিফিকেন্ট দিন এই কারণে, তার কারণ আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে তা ঢুকবে এ রাজ্যে, এ বাংলায়। অসম থেকে আজ কোচবিহারের বক্সিরহাট দিয়ে রাজ্যে ঢুকবে। যাত্রাকে স্বাগত জানাবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দাবি করেছেন কংগ্রেসের পক্ষ থেকে তাকে ন্যায়যাত্রা নিয়ে কিছুই জানানো হয়নি। কাজেই অসমে ন্যায়যাত্রায় তৃণমূলের পতাকা দেখা গেলেও এ রাজ্যে তাদের অংশ নিতে দেখা যাবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে আমরা সরাসরি চলে যাব বক্সিরহাটে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন সঙ্গে। সুমন কল্যাণ, এ রাজ্যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তা তো পৌঁছয়নি, কিন্তু তার আগেই আমরা দেখলাম সেখানে সভামঞ্চ খুলে দিতে হয়। সার্বিকভাবে পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা সেটা কিন্তু বক্সিরহাট দিয়ে কোচবিহারে ঢুকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ঢুকবে। এখানে যে অনুষ্ঠানটি রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাগ হস্তান্তর হবে। বিপিন বোরা যিনি অসমের থেকে আসবেন, তিনি অধীর চৌধুরীর হাতে ফ্ল্যাগ দিয়ে দেবেন। এখান থেকেই কিন্তু এসে ঢুকবে, এই অসমের দিক থেকে আসবে ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমি পশ্চিম দিকের ছবিটা একটু দেখাতে বলবো। এখানে ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে মঞ্চ, এখানে কংগ্রেসী কর্মীরা এসে উপস্থিত হয়েছে, অধীর চৌধুরী এসেছেন, অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানেই পশ্চিমবঙ্গের ন্যায় যাত্রা কিন্তু শুরু হবে। তবে যেটা বলছিলে যে ন্যায় যাত্রা হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের কংগ্রেস হচ্ছে মূল চালিকা শক্তি, অর্থাৎ যেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে ইন্ডিয়া জিতেগা। যে এখানে যে লাগানো হয়েছে গেটটি, সেখানেও লেখা আছে ভারত জিতেগা, ইন্ডিয়া জিতেগা। অর্থাৎ ইন্ডিয়া জোটের যে অবস্থা তার কিন্তু গতকালকে একটা আমরা আভাস পেয়েছি, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিপিএম এর নেতারা জানিয়েছেন যে তারা কেউ জানেন না এখানে ন্যায় যাত্রা হচ্ছে। ফলে এই ন্যায় যাত্রা সুমন কল্যাণ, খুব সংক্ষেপে জানতে চাইবো, রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় তৃণমূলের কাউকে, সিপিএম এর কাউকে কি দেখা যাবে আদৌ আজ? দেখো, তৃণমূলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা জানেন না এখানে ন্যায় যাত্রা হচ্ছে, অর্থাৎ এই বক্তব্য কিন্তু স্পষ্ট যে তাদের এই ন্যায় যাত্রায় কেউ থাকবে না। আরও কিছু খবর পাওয়া যাচ্ছে যে কোথাও কোথাও তাদেরকে প্ল্যাকার্ডও দেখানো হতে পারে যে এই জোট মানছি না, মানব না। ফলে সব মিলিয়ে এই ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে কতটা প্রাসঙ্গিক হবে এটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে, কারণ তৃণমূল এবং সিপিএম উভয়ই কিন্তু ইন্ডিয়া জোটের শারিক হলেও তারা কিন্তু এই ন্যায় যাত্রায় থাকছেন না বলেই একেবারে। সুমন কল্যাণ, তুমি নজর রাখো, তৃণমূল এবং বামেদের এই যাত্রায় যোগ দেওয়া কার্যত অনিশ্চিত। তৃণমূলের অনিশ্চিত হওয়ার কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আর সূর্যকান্ত মিশ্র তিনি বলেছেন হ্যাঁ আমাদেরকেও ইনভাইট করা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি, তো এক্ষেত্রেও ওই আনসার্টেনিটি থেকেই যাচ্ছে। শুনবো কি বলেছেন সূর্যকান্ত মিশ্র, এবং তার পাল্টা দিলীপ ঘোষ তিনিও কিন্তু বলতে চাচ্ছেন না। শুনুন। না তো আমি তো শুনিনি এরকম, আমি বলতে পারবো না, আমি এখানে বাইরে আছি, এখান থেকে আবার বাইরে যাবো, তো যাই হোক, কিন্তু আমি শুনিনি। আমার মানে হ্যাঁ মানে যে আমাদের আমন্ত্রণ করা হয়েছে, আমি কোনো আমন্ত্রণ পাইনি বা জানি না, এটাই বলছি। সেক্ষেত্রে করা হয়েছে, ইফ বাট সেসব হয় না।
যাত্রার কি ফল পাওয়া যাবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। এর আগে 3000 কিলোমিটার নাকি উনি যাত্রা করেছিলেন, সব রাজ্যে হেরে গেলেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় খুব টেনশনে আগেই মহামন্ত্রী বলেছিলেন যে আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে, কালকে মুখ্যমন্ত্রীও বলছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কীরকম গণতন্ত্র আছে? অনুমতি নিতে হবে কেন? কেউ যদি যাত্রা করে করতেই পারে, সারা দেশ জুড়ে তুলকালাম হচ্ছে ওনাকে নিয়ে, লোক ওনাকেও কোথাও কোথাও ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে, এত খবর হচ্ছে, আপনারা জানেন আসবে, কিন্তু কাউকে যাত্রা করতে দেবেন না, সভা করতে দেবেন না। তো কংগ্রেসও দেখে নিক যে কী গণতন্ত্র এখানে আছে, কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে।